Hi all government job aspirants, welcome to my YouTube channel General Studies for Government Jobs। আজ আমাদের ফিজিক্সে ক্লাস 3 হবে, স্টার্ট হবে আজকে। আমরা আজকে দুটি চ্যাপ্টার পড়ব। একটি হচ্ছে থার্ড চ্যাপ্টার হচ্ছে আমরা এর আগে দুটি ক্লাসে আমরা দুটি চ্যাপ্টার পড়েছি এবং আজকে থার্ড ক্লাসে আমরা আজকে দুটি চ্যাপ্টার পড়ব। আজকের চ্যাপ্টার দুটি হচ্ছে তাপ ও অবস্থার পরিবর্তন, মানে হচ্ছে হিট অ্যান্ড চেঞ্জ অফ স্টেট, ঠিক আছে। এবং আরেকটি শব্দ হচ্ছে আরেকটি চ্যাপ্টার হচ্ছে শব্দ, মানে সাউন্ড। এই দুটি চ্যাপ্টার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবে এটা। চলো স্টার্ট করা যাক। থার্ড চ্যাপ্টার, তাপ ও অবস্থার পরিবর্তন, হিট অ্যান্ড চেঞ্জ অফ স্টেট। তাপ কাকে বলে? তাপ মানে হচ্ছে হিট কাকে বলা হয় না, তাপ হলো এক প্রকার শক্তি, মানে হচ্ছে এনার্জি। দেখো পাশে আমি ইংলিশ ভার্সনেও লিখে দিয়েছি। তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে বস্তু শীতল হয়ে যায়। সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি, এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল এবং 1 ক্যালোরি সমান 4.2 জুল। খুব ইম্পর্টেন্ট এটা, এরকম কোশ্চেন আসে যে 1 ক্যালোরি সমান কত জুল, ঠিক আছে, 4.2 জুল। এরপর দেখো তাপ ও উষ্ণতার মধ্যে পার্থক্য কী। তাপ ও উষ্ণতার মধ্যে পার্থক্য হলো, মানে যে তাপ হলো এক প্রকার শক্তি এবং উষ্ণতা হলো বস্তুর তাপীয় অবস্থা। এরপর দেখো সেকেন্ড ডিফারেন্স হচ্ছে তাপ হলো উষ্ণতার কারণ এবং উষ্ণতা হলো তাপের ফল। এটা মানে বোঝাচ্ছে যে কোনো কি বলে কোনো জিনিসকে বা কোনো পদার্থকে যদি তাপ দেওয়া হয় সেটা গরম হয়ে যায়, তার মানে সেটাই বলেছে যে তাপ তাপ হলো উষ্ণতার কারণ, মানে উষ্ণতা হলো কোনো জিনিসকে উষ্ণ করতে গেলে তাকে তাপ দিতে হবে, ঠিক আছে। এবং উষ্ণতা হলো তাপের ফল। উষ্ণতা হলো তাপের ফল মানে কোনো জিনিসকে যদি উত্তপ্ত করা হয় সেটা একমাত্র তাপ দিয়েই তাকে উত্তপ্ত করা যাবে, সেটাই বলছে যে উষ্ণতা হলো তাপের ফল। এরপর দেখো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়, খুব ইম্পর্টেন্ট। এবং আরেকটি দেখো থার্মোমিটারের সাহায্যে বস্তুর উষ্ণতা মাপা হয়। ক্যালোরিমিটার দিয়ে মাপা হয় তাপ এবং থার্মোমিটার দিয়ে মাপা হয় বস্তুর উষ্ণতা। এবার দেখো উষ্ণতা মাপার বিভিন্ন স্কেল। থার্মোমিটারের উষ্ণতা মাপক পদার্থ হিসাবে বিভিন্ন তরল পদার্থ ব্যবহার করা হয়, পারদ ও অ্যালকোহল। থার্মোমিটারের মধ্যে পারদ ও অ্যালকোহল থাকে। এবং দেখো উষ্ণতা মাপার বিভিন্ন স্কেলগুলি হলো সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেল। এই 3 ধরনের স্কেলের মাধ্যমে উষ্ণতা মাপা যায়। এবার দেখো নেক্সট পেজ। এখানে দেখো বিভিন্ন স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক এবং প্রাথমিক অন্তর। এই যে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল, এগুলোকে এইটা হচ্ছে সংকেত। ডিগ্রি সেলসিয়াসকে এরকমভাবে লেখা হয়, ডিগ্রি ফারেনহাইটকে এরকম করে লেখা হয় এবং কেলভিনকে কে হিসাবে লেখা হয়। এবং এগুলো হচ্ছে সংকেত ওদের, এবং তাদের ডিফারেন্স কী ধরনের হয়, ঠিক আছে, কার মান কত সমান হলে। তা ঊর্ধ্ব স্থিরাঙ্ক মানে যেটা যদি কোনো স্কেলের মান, মানে সেলসিয়াস স্কেলের যেটার মান 100 ডিগ্রি হয়, ফারেনহাইট স্কেলে সেই স্কেলের মান হবে 212 ডিগ্রি এবং কেলভিন স্কেলে হবে 273 ডিগ্রি। এই তিনটেই কিন্তু সমান, মানে 100 ডিগ্রি সেলসিয়াস সমান 212 ডিগ্রি ফারেনহাইট সমান 373 কেলভিন। এবং নিম্ন স্থিরাঙ্ক মানে যদি 0 ডিগ্রি হয় সব থেকে নিম্ন, তাহলে ফারেনহাইট স্কেলে তার ভ্যালু হবে 32 ডিগ্রি ফারেনহাইট এবং কেলভিন স্কেলে হবে 273 কেলভিন। এবং এদের মধ্যে প্রাথমিক অন্তর হচ্ছে, মানে ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্কের মধ্যে প্রাথমিক অন্তর হচ্ছে, মানে 100 - 100 মানে হচ্ছে 0, এই 100, 200 হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক, 32 হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, ডিফারেন্স হচ্ছে 180 ডিগ্রি ফারেনহাইট এবং কেলভিন স্কেল হচ্ছে 373 এবং 273 মানে হচ্ছে 100। এটা হচ্ছে ডিফারেন্স এইগুলোর মধ্যে, মানে ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের মধ্যে। এবার দেখো এইরকম ধরনের প্রচুর কোশ্চেন আসে এক্সামে, খুব ইজি, এক লাইনের অঙ্ক, কিন্তু না জানলে পারবে না। বলেছে সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক। এই রিলেশনটা যদি না জানো তাহলে কিন্তু এই ম্যাথগুলো করতে পারবে না, এবং এই ধরনের ম্যাথ একটি আসবেই আসবে। রিলেশন বিটুইন সেলসিয়াস স্কেল অ্যান্ড ফারেনহাইট স্কেল। এই সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের রিলেশন হচ্ছে এইটা, C/5 = F - 32/9। C/5 সমান F - 32/9। এই ফর্মুলা দিয়ে সমস্ত
ভ্যালু বার করা যায় যদি এবং এই যে সিটা হচ্ছে সেলসিয়াস স্কেল, সেন্টিগ্রেড স্কেলের উষ্ণতা, এবং এফ হচ্ছে ফারেনহাইট। এবার দেখো এইরকম ধরনের কোশ্চেন আসবে, যদি বলে 100 ডিগ্রি সেলসিয়াসে ফারেনহাইট স্কেলের মান কত, কি করে বার করবে? না এই সি এর জায়গায় 100-র ভ্যালু বসাবে। দেখো এখানে আমি বসিয়ে দিয়েছি 100, সি এর জায়গায় 100 লিখেছি এবং নিচে 5 আছে। এবার 5 আর 100 কাটাকাটি করলে কি হয় না 20 হয়। দেখো সেটাই করেছি কাটাকাটি, এবং সাইডে যেটা আছে F-32/9ই আছে সাইডে, ঠিক আছে। এবার দেখো অর করলাম, এবার কোনাকুনি গুণ করলাম, মানে F-32 ইকুয়াল টু 9 ইন্টু 20 মানে হচ্ছে 180। অর্থাৎ F ইকুয়াল টু 180 প্লাস এই যে -32টা এই ডান দিকে সরে গেলে +32 হয়ে যাবে, মানে হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। এরকম করে যদি দেখা যায় যে যদি এরকম দিয়ে দেয় যে এখানে 100 জায়গায় যদি মনে করে দেওয়া থাকে 50, তাহলে এই যে সি এর ভ্যালু এখানে 100 জায়গায় এখানে 50 দিবে খালি, বাকি সেম যা অ্যান্সার বেরোবে এফ এর ভ্যালু যেটা বেরোবে সেটাই অ্যান্সার, ঠিক আছে। এরপর দেখো সেলসিয়াস স্কেল ও কেলভিন স্কেল, এটা তো সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের ভ্যালুটা বার করলাম। এবার সেলসিয়াস স্কেল ও কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক, মানে হচ্ছে রিলেশন বিটুইন সেলসিয়াস স্কেল অ্যান্ড কেলভিন স্কেল। এদের মধ্যে সম্পর্ক হচ্ছে কি না 0 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 273 কেলভিন। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস সমান কত হবে না 0 থেকে 100 গেলে 100ই বাড়ছে, তার মানে 273 কেলভিনের সাথে আরও 100 যোগ করতে হবে, মানে 373। এইখানে যদি দিয়ে দেয় 100 ডিগ্রি জায়গায় যদি এমন দেয় যে 50 ডিগ্রি সেলসিয়াসে কত হবে, তখন কি করবে না 273 প্লাস 50, যেটা অ্যান্সার হবে সেটাই হচ্ছে এর অ্যান্সার, ঠিক আছে। এবার দেখো নেক্সট পেজ। এবার দেখো সিজিএস এবং এসআই পদ্ধতিতে উষ্ণতার একক। সিজিএস পদ্ধতিতে উষ্ণতার একক হলো ডিগ্রি সেলসিয়াস এবং এসআই পদ্ধতিতে উষ্ণতার একক হলো কেলভিন। এই কোশ্চেনটা বহু ইম্পর্টেন্ট যে এসআই পদ্ধতিতে উষ্ণতার একক কি কেলভিন, বহু এক্সামে এসছে এবং মিসলিনিয়াসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর দেখো আপেক্ষিক তাপ মানে হচ্ছে স্পেসিফিক হিট। স্পেসিফিক হিট কাকে বলা হয়? কোনো পদার্থের একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সে তাকে বলা হয়, দেখো যে কোনো পদার্থের একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট বলা হয়, ঠিক আছে। এবার দেখো সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম পার সেন্টিগ্রেড বা ডিগ্রি সেলসিয়াস, সরি সেন্টিগ্রেড বলছি, ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এবং এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক হচ্ছে জুল পার কেজি কেলভিন। এখানে দেখো জুল পার কেজি কেলভিন, কেজি পার কেলভিন নয়, ঠিক আছে। যেমন এটা যেমন ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, এখানে শুধু আছে জুল পার কেজি কেলভিন, ঠিক আছে। এরপর দেখো সাধারণ তরল পদার্থের আপেক্ষিক তাপ কঠিন পদার্থের চেয়ে বেশি হয়। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখো যে সাধারণ তরল পদার্থের আপেক্ষিক তাপ কঠিন পদার্থের চেয়ে বেশি হয়। এরপরে দেখো জলের আপেক্ষিক তাপ হচ্ছে সব থেকে বেশি, মোস্ট ইম্পর্টেন্ট, যেমন কোশ্চেনে দেয় যে কার আপেক্ষিক তাপ সব থেকে বেশি, এটা হচ্ছে জল, মানে হচ্ছে ওয়াটারের আপেক্ষিক তাপ সব থেকে বেশি। এরপর দেখো সিজিএস পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ যথাক্রমে 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস এবং এসআই পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ যথাক্রমে 4200 জুল পার কেজি কেলভিন, খুব ইম্পর্টেন্ট। এরপর দেখো নেক্সট দেখো যে বরফের আপেক্ষিক তাপ 0.5 বলতে বোঝায় 1 গ্রাম বরফের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে 0.5 ক্যালোরি তাপের প্রয়োজন হয়, ঠিক আছে। এরপর দেখো আমরা পড়বো যে ক্যালোরিমিতি। ক্যালোরিমিতির মূলনীতি কি? দ্য বেসিক প্রিন্সিপাল অফ ক্যালোরিমিতি। ক্যালোরিমিতিটা কি না বিভিন্ন উষ্ণতায় দুটি বস্তুকে পরস্পরের সংস্পর্শে আনলে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে তাপ বিনিময় হয় যতক্ষণ না পর্যন্ত দুটো বস্তুর উষ্ণতা পৌঁছায়, মানে একই হয়ে যায়। মানে এখানে বলতে চাইছে মনে করো এই সাইডে কোনো একটা ঠান্ডা বস্তু রাখা হলো, এখানে তার পাশে একটা গরম বস্তু রাখা হলো। এবার এটা মনে করো -5 ডিগ্রি এবং এটার মনে করো +5 ডিগ্রি, ঠিক আছে। যতক্ষণ না এই দুটো 0 ডিগ্রিতে চলে আসবে, মানে 0 ডিগ্রি হলে এর -5 আর এইদিকে এটা আসছে মানে 0 ডিগ্রি হচ্ছে মনে করো, বা অন্য কিছু হচ্ছে, যতক্ষণ না দুটো সেম ভ্যালু হচ্ছে ততক্ষণ সেটাই হচ্ছে মানে একটা টাইম হবে যখন এদের মধ্যে হিট আদান প্রদান হবে, ঠিক আছে। যখন এটা 0 ডিগ্রিতে চলে আসবে তখন এদের
ভ্যালুটা তখন এদের মধ্যে তাপ বিনিময় বন্ধ হবে। এটাই হচ্ছে ক্যালোরিমিটারের মূলনীতি। বা এরকম মনে করো এইদিকে একটা ঠান্ডা, এইদিকে একটা গরম, এটা মনে করো 2 ডিগ্রি, এটা মনে করো 8 ডিগ্রি, ঠিক আছে। এটা যখন এদের মধ্যে তাপ বিনিময় যখন এখানে মাঝখানে যখন কত 6 না কত হবে এখানে, মানে হ্যাঁ 5 ডিগ্রিতে চলে আসবে, ঠিক আছে, তখনই এদের কি বলে দুজনেরই উষ্ণতা সমান হয়ে যাবে। এটাই হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। এরপর দেখো তাপগ্রহিতা, থার্মাল ক্যাপাসিটি কাকে বলা হয়? কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বস্তুর তাপগ্রহিতা বলা হয়। এবং তাপগ্রহিতা ইকুয়াল টু মানে যে থার্মাল ক্যাপাসিটি, তাপগ্রহিতা মানে হচ্ছে হচ্ছে বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ, মানে যে বস্তুর ভর মানে হচ্ছে মাস ইন্টু আপেক্ষিক তাপ মানে হচ্ছে স্পেসিফিক হিট, ঠিক আছে। এবার দেখো নেক্সট পেজ। এখানে দেখো সিজিএস পদ্ধতিতে তাপগ্রহিতার একক হচ্ছে ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস এবং এসআই পদ্ধতির তাপগ্রহিতার একক হচ্ছে জুল পার কেলভিন। এরপরে দেখো এই ইউনিটগুলো, এগুলো খুব মনে রাখবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। তারপর তাপের ফল, এফেক্ট অফ হিট, তাপের ফলে কি কি ঘটতে পারে? সাধারণত তাপ প্রয়োগ বা নিষ্কাশনের ফলে পদার্থের ভৌত পরিবর্তন ঘটে, মানে হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ হয় খালি তাপ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করলে। যেমন দেখো আয়তনের পরিবর্তন, চেঞ্জ অফ ভলিউম, তাপ প্রয়োগের ফলে সাধারণ বস্তুর আয়তনে বাড়ে এবং তাপ নিষ্কাশনে বস্তুর আয়তন কমে। এটা খুব ইম্পর্টেন্ট, যে এই কোশ্চেন আসে যে তাপ মানে কোনো বস্তুতে তাপ দিলে তার আয়তন বাড়ে না কমে, এরকম কোশ্চেন আসে, ঠিক আছে। এবং দেখো 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। এরপর দেখো অবস্থার পরিবর্তন হয়। অবস্থার কি পরিবর্তন হয়? মানে চেঞ্জ অফ কন্ডিশন। কি পরিবর্তন হয়? না তাপ প্রয়োগে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে। ফলে বরফকে তাপ দিলে বরফ গলে জল হয়ে যায় এবং জলকে তাপ দিলে ফুটে বাষ্প হয়ে যায়। কিন্তু এই জলকে যখন আবার তার থেকে তাপটা নিষ্কাশন করে নেওয়া হয় তখন সেটা আবার পুনরায় বরফে পরিণত হয়ে যায়। এবার দেখো গলন মানে হচ্ছে মেল্টিং কাকে বলা হয়? না তাপ প্রয়োগে কঠিন পদার্থে তরলে পরিণত হওয়াকে বলা হয় গলন। তারপরে দেখো কঠিনীভবন মানে হচ্ছে সলিডিফিকেশন। সলিডিফিকেশন কি? না তাপ নিষ্কাশনের ফলে তরল পদার্থের কঠিনে পরিণত হওয়াকে বলা হয় কঠিনীভবন, ঠিক আছে। এরপর দেখো গলনাঙ্ক, মেল্টিং পয়েন্ট। গলনাঙ্ক কাকে বলা হয়? না নির্দিষ্ট চাপে তাপ শোষণ করে কোনো কঠিন পদার্থ যে তাপমাত্রায় গলতে শুরু করে তাকে উক্ত পদার্থের গলনাঙ্ক বলা হয় বা মেল্টিং পয়েন্ট বলা হয়। তারপর দেখো হিমাঙ্ক, ফ্রিজিং পয়েন্ট কাকে বলা হয়? না নির্দিষ্ট চাপে তাপ বর্জন করে কোনো তরল যে তাপমাত্রায় জমে কঠিনে পরিণত হয় তাকে ওই তরলের হিমাঙ্ক বলা হয়। এবার দেখো নেক্সট পেজ। এবার যেটা পড়বো লিন তাপ। লিন তাপ কি? না লিটেন হিট, খুব ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। উষ্ণতা অপরিবর্তিত রেখে একক ভরের কোনো পদার্থের অবস্থান সম্পূর্ণ পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করা হয় তাকে বলা হয় পদার্থের লিন তাপ। এটা হচ্ছে সংজ্ঞা। এবার দেখো সিজিএস পদ্ধতিতে লিন তাপের একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম, খুব ইম্পর্টেন্ট। এবং এসআই পদ্ধতিতে লিন তাপের একক হচ্ছে জুল পার কেজি। এই এককগুলো বারবার বলছি, মুখস্থ রাখবে, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এবার দেখো সূর্য থেকে যে তাপ পৃথিবীতে আসে, এবার কিছু অবজেক্টিভ টাইপের কোশ্চেন, তখন তো ডেসক্রিপটিভ পড়লাম, এবার এই চ্যাপ্টার থেকে কিছু অবজেক্টিভ টাইপের কোশ্চেন আমরা পড়ব। সেগুলো হচ্ছে 1 নম্বর দেখো যে সূর্য থেকে যে তাপ পৃথিবীতে আসে সেটি হলো বিকীর্ণ তাপ, মানে হচ্ছে ডিসলভ হিট, ঠিক আছে। তারপর দেখো তাপ হলো একটি স্কেলার রাশি, এরকম কোশ্চেন আসে, হিট ইজ এ স্কেলার কোয়ান্টিটি অর ভেক্টর কোয়ান্টিটি, মানে তাপ এক প্রকার স্কেলার রাশি না ভেক্টর রাশি? তাপ হচ্ছে এক প্রকার স্কেলার রাশি। তারপরে দেখো বলেছে তাপ শক্তির মাত্রা, তাপ শক্তির মাত্রা কি হচ্ছে? না এম L টু দি পাওয়ার 2 এবং T টু দি পাওয়ার 2। এরপরে দেখো অবস্থার পরিবর্তনের সময় বস্তুর তাপের পরিমাণ পরিবর্তিত হয়। এসআই পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কেজি কেলভিন, কিছুক্ষণ আগে এটা পড়লাম, খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। এবার দেখো বরফের আপেক্ষিক তাপ মানে হচ্ছে স্পেসিফিক হিট, সিজিএস ইউনিট হচ্ছে 0.5 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, খুব ইম্পর্টেন্ট, এটাও কিছুক্ষণ আগে পড়েছি, মনে রাখবে, এরকমভাবে অবজেক্টিভ কোশ্চেন আসে। তারপর দেখো কোনো তরলের আপেক্ষিক তাপ সব থেকে বেশি হয় জল,
না কোন, এখানে কোশ্চেনটা প্রথমেই আমরা পড়েছিলাম যে কোন তরলের আপেক্ষিক তাপ সব থেকে বেশি, জল মানে হচ্ছে ওয়াটারে। তারপর দেখো থার্মোস্ট্যাটের কাজ হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। তাহলে এরকম কোশ্চেন আছে যে তাপমাত্রা নিয়ন্ত্রণে কী ব্যবহার করা হয়, না থার্মোস্ট্যাট। ঠিক আছে, তারপর দেখো এই কোশ্চেনটা বহু এক্সাম এসছে যে উলের পোশাক আমাদের শীতকালে গরম রাখে কেন? কারণ আমাদের শরীর থেকে উলের পোশাক তাপটা বের হতে দেয় না। এবং তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা আমি এর আগের চ্যাপ্টারেই বলেছিলাম, মানে সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ওই যে একটা ভিডিও আপলোড করেছিলাম ওখান থেকে এটা কোশ্চেন যে হাইগ্রোমিটার যন্ত্রের দ্বারা কি মাপা হয়। এটা আমি করিনি, এটা অ্যান্সার তোমরা যারা সিরিয়াসভাবে আমার ভিডিওগুলো দেখো তাদের কাছে আমি অবশ্যই আশা করব তোমরা এটার অ্যান্সার এখানে কমেন্ট করে জানাবে যে হাইগ্রোমিটার যন্ত্রের দ্বারা কি মাপা হয়। ঠিক আছে, এবং এটা এখানে অপশন ওই ভিডিওটাতে এটাও আমি পড়িয়েছিলাম, সেই জন্য যারা ভিডিওটা দেখোনি সেটারও এই ভিডিওটির লাস্টে যখন একটা ডেসক্রিপশন দেওয়া থাকবে দেখবে স্ক্রিনের মধ্যেই একটা ভিডিও আসবে, সেই ভিডিওটাও দেখে নেবে যারা এটার জন্য জানো না অ্যান্সার। ঠিক আছে, এবং যারা দেখেছো আমার ভিডিও এবং যারা আমার ভিডিওগুলো ফলো করো তাদের কাছে আমি আশা করি তোমরা এই অ্যান্সারটা কমেন্ট করে লিখবে। এরপর দেখো নেক্সট চ্যাপ্টার। এবার দেখো আমাদের নেক্সট চ্যাপ্টার হচ্ছে সাউন্ড, শব্দ, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফিজিক্সের থেকে। ফিজিক্স সাউন্ড এবং শব্দ ও শব্দ তরঙ্গ মানে হচ্ছে সাউন্ড ওয়েভ বৈজ্ঞানিক অধ্যয়নের নাম হচ্ছে অ্যাকুয়াস্টিক্স। মানে শব্দ এবং শব্দ তরঙ্গ নিয়ে যে বিজ্ঞান অধ্যয়ন করা হয় তাকে বলা হয় অ্যাকুয়াস্টিক্স, খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো শব্দের বৈশিষ্ট্য, শব্দের তীক্ষ্ণতা মানে হচ্ছে পিচ, শব্দের তীক্ষ্ণতা ও তার কম্পাঙ্ক মানে হচ্ছে ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে। তাহলে শব্দ কিসের উপর নির্ভর করে, না তীক্ষ্ণতা ও কম্পাঙ্কের উপর নির্ভর করে। এবার দেখো এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে কম্পাঙ্ক বাড়লে তীক্ষ্ণতা বাড়ে এবং কম্পাঙ্ক কমলে তীব্রতা কমে। ঠিক আছে, এবার দেখো কম্পাঙ্কটা কি, না কম্পাঙ্ক মানে হচ্ছে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে যে তরঙ্গের গতিপথে অবস্থিত মাধ্যমের একটি কণা দ্বারা যতগুলি পূর্ণ কম্পন ঘটে তাকে বলা হয় কম্পাঙ্ক। কম্পাঙ্ক মানে হচ্ছে ফ্রিকোয়েন্সির ইউনিট হচ্ছে হার্টজ। কি দিয়ে মাপা হয় ফ্রিকোয়েন্সি, হার্টজ দিয়ে। খুব ইম্পর্টেন্ট, এটা বহু এক্সামে এসছে। এরপর দেখো শব্দের প্রাবল্য মানে হচ্ছে ইন্টেন্সিটি। শব্দের প্রাবল্য যে একক দ্বারা পরিমাপ করা হয় তাকে বলা হয় ডেসিবেল। আমরা সবাই পড়েছি শব্দ কি দিয়ে মাপা হয়, না ডেসিবেল দিয়ে। তারপরে দেখো মানুষের কান সাধারণত 20 থেকে 20 হাজার হার্টজ কম্পাঙ্ক শব্দ শুনতে পায়। ঠিক আছে, এইটা খুব ইম্পর্টেন্ট, তোমরাও জানো এটা বিভিন্ন এক্সামে এসছে না, 20 থেকে 20 হাজার হার্টজ। এরপর দেখো শ্রবণযোগ্য শব্দের পরিধি, শ্রবণযোগ্য মানে আমরা শুনতে পারি সেই শব্দের পরিধি হচ্ছে 0 থেকে 120 ডেসিবেল পর্যন্ত। কিন্তু 85 ডেসিবেলের বা তার বেশির উপর যুক্ত শব্দ কানের জন্য খুবই ক্ষতিকারক। আমাদের শোনার জন্য যে পরিধি সেটা হচ্ছে 0 থেকে 120 ডেসিবেল, কিন্তু 85 ডেসিবেলের উপর সাউন্ড যখন বেড়ে যায়, সাউন্ডের তীব্রতা বা শব্দ, সেটা তখন আমাদের কানের পক্ষে সেটা খুবই ক্ষতিকারক। এরপর দেখো 20 হাজারের বেশি কম্পনের শব্দ তরঙ্গের মানুষের কানের পক্ষে সাড়া দেওয়া সম্ভব হয় না। হয় না কারণ তা অত্যন্ত দ্রুত, এবং এই ধরনের কম্পনকে বলা হয় আল্ট্রাসনিক ভাইব্রেশন। খুব ইম্পর্টেন্ট, দেখো আল্ট্রাসনিক ভাইব্রেশন কোনটা, না 20 হাজার হার্টজের উপর বেশি শব্দ তরঙ্গ যখন হয়ে যায় তখন সেটা মানুষের কানের পক্ষে অসহ্যকর, মানে নিতে পারে না, খুবই দ্রুত হয়, সেই জন্য এটাকে বলা হয় আল্ট্রাসনিক ভাইব্রেশন। তবে শিশুরা মানে হচ্ছে চাইল্ড, কুকুর, বিড়াল এবং ডলফিন এই ধরনের কম্পন শুনতে পারে। ঠিক আছে, এরপর দেখো নেক্সট পেজ। এখানে দেখো না 20 হাজারে কম কম্পনের শব্দ তরঙ্গে মানুষের কানের পক্ষে সাড়া দেওয়া সম্ভব হয় না, কারণ এটা অত্যন্ত স্লথ, এবং এই ধরনের কম্পনকে বলা হয় ইনফ্রাসনিক ভাইব্রেশন। মানে 20 হার্টজের নিচেও মানুষ শুনতে পারেন না। ঠিক আছে, কারণ ওটা খুবই স্লথ। এই ধরনের কম্পনকে বলা হয় ইনফ্রাসনিক ভাইব্রেশন। ঠিক আছে, এবার দেখো শব্দ এবং শব্দ তরঙ্গের গতি, স্পিড অফ সাউন্ড অ্যান্ড সাউন্ড ওয়েভ। কি বলেছে, না শব্দ একটি তরঙ্গ, এই তরঙ্গ প্রবাহিত হতে একটি বস্তুর মাধ্যমে প্রয়োজন হয়। যখন কোনো মাধ্যমে কোনো অণুর গতি শব্দের গতির অভিমুখে সমকোণে হয় তখন তাকে ট্রান্সভার্স ওয়েভ বলা হয়। খুব ইম্পর্টেন্ট, দেখো দেখো শব্দ শূন্য মাধ্যমে যেতে পারে না, শব্দ যাওয়ার জন্য একটা মাধ্যমে বা একটা বস্তুর মাধ্যমের প্রয়োজন হয়। ঠিক আছে, এরপর দেখো
লংগিটিউডাল ওয়েভ কঠিন, তরল ও বায়বীয় তিন ধরনের পদার্থ উৎপন্ন করে। এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য, যে আলোক তরঙ্গ মানে হচ্ছে লাইট ওয়েভ গুলি হচ্ছে স্বভাবে ট্রান্সভার্স, এবং অন্যদিকে শব্দ তরঙ্গ মানে হচ্ছে সাউন্ড ওয়েভ হচ্ছে লংগিটিউডাল ওয়েভ। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, শব্দ তরঙ্গ হচ্ছে লংগিটিউডাল এবং আলোক তরঙ্গ হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। ঠিক আছে, এরপর দেখো শব্দের বেগ। শব্দের বেগ কত না 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় শুষ্ক বায়ুতে শব্দের বেগ হচ্ছে 331 মিটার পার সেকেন্ড। মোস্ট ইম্পর্টেন্ট, শব্দের বেগ হচ্ছে 331 মিটার পার সেকেন্ড। বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি শব্দের বেগ বৃদ্ধি করে। ঠিক আছে, এবার দেখো উষ্ণ বায়ুতে শব্দের বেগ শুষ্ক বায়ুর তুলনায় বেশি হয়। এবং আরেকটি দেখো, প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য বায়ুতে শব্দের 0.61 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। খুব ইম্পর্টেন্ট এটা। এরপর দেখো নেক্সট পেজ, বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ। বায়ুতে শব্দের বেগ কিছুক্ষণ আগেই পড়লাম 331 মিটার পার সেকেন্ড। জলে শব্দের বেগ হচ্ছে 1450 মিটার সেকেন্ড। এবং সব থেকে বেশি শব্দের বেগ বেশি কোথায় না স্টিলে শব্দের বেগ হচ্ছে 5000 মিটার পার সেকেন্ড। এই কোশ্চেনটা বহুবার এসছে যে কোন মাধ্যমে মানে কিসে শব্দ খুব দ্রুত যেতে পারে, স্টিল। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এটা। এবং ডাব্লিউবিসিএস এই কোশ্চেন এসেছিল যে কোন মাধ্যমে সব থেকে বেশি মানে শব্দ যেতে পারে, কঠিন। স্টিল যেহেতু একটা কঠিন পদার্থ তাই কঠিন হবে অ্যান্সার। সো আশা করি তোমরা সবাই কঠিনই করেছো, এই কোশ্চেনটা অ্যান্সার প্রায় সবাই করে এসছে আশা করি। এবার দেখো আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আলোর বেগ মানে আলোর স্পিড। এবার দেখো আলোর বেগের তুলনায় শব্দের বেগ অনেক কম। এই জন্যই আকাশে যখন বিদ্যুৎ চমকায়, বিদ্যুৎ ঝলকানির অনেক পরে শব্দ আমরা শুনতে পাই। কারণ বিদ্যুৎ যখন চমকায় তখন মানে বিদ্যুৎ আলোও দেখতে পাওয়া যায় এবং শব্দ হয়, কিন্তু যেহেতু আলোর গতিবেগ শব্দের গতিবেগের তুলনায় অনেক বেশি, সেজন্য আমরা আগে লাইটটা দেখতে পাই, আলোটা দেখতে পাই, পরে সেই শব্দটা আমরা শুনতে পাই। এবার দেখো শব্দের প্রতিফলন ও প্রতিধ্বনি মানে হচ্ছে রিফ্লেকশন অফ সাউন্ড অ্যান্ড ইকো। প্রতিধ্বনি মানে হচ্ছে ইকো। দেখো কোনো উৎস থেকে উৎপন্ন শব্দ দূরের কোনো প্রতিফলকে প্রতিফলিত হয়ে যদি মূল শব্দ থেকে পৃথকভাবে শ্রোতার কানে পৌঁছায়, তবে এই প্রতিফলিত শব্দকে মূল শব্দের প্রতিধ্বনি বলা হয়। যেমন কোনো পাহাড় থেকে যখন চেঁচালে যে ওই শব্দটা আরেকবার ঘুরে আসে, সেটাকে এখানে বলা হয়েছে। ঠিক আছে, এবার দেখো কোনো ক্ষণস্থায়ী শব্দ আমাদের মস্তিষ্কে প্রায় 1/10 পর্যন্ত অনুভূত হয়। এই জন্য প্রতিফলিত শব্দ মূল শব্দ থেকে কমপক্ষে 1/10 সেকেন্ড পরে শ্রোতার কানে পৌঁছায়। ঠিক আছে, তাহলে শ্রোতার ওই শব্দের প্রতিধ্বনি শুনতে পায়। ঠিক আছে, এই জন্য এবার বায়ুতে শব্দের বেগ হচ্ছে 331 মিটার পার সেকেন্ড, এটা আমরা সবাই জানি। অর্থাৎ শব্দ 1/10 সেকেন্ডে 33.1 মিটার দূরত্ব পৌঁছায়। এই যে 331 ডিভাইডেড বাই 10, 1/10 বলেছে, ইন্টু 1/10 মনে হচ্ছে 331/10 মনে হচ্ছে 33.1 মিটার দূরত্ব যায়। ফলে প্রতিধ্বনি শুনতে হলে শ্রোতাকে কমপক্ষে 16.55 মিটার বা 17 মিটার দূরে থাকতে হবে। এবার দেখো প্রতিধ্বনি মানে হচ্ছে ইকো ব্যবহার করে শব্দের বেগ নির্ণয় করার জন্য। ঠিক আছে, এবার দেখো নেক্সট পেজ। এবার দেখো বায়ুমণ্ডলে শব্দ তরঙ্গের প্রতিসরণ মনে হচ্ছে রিফ্রাকশন। এবার দেখো বায়ুতে শব্দের বেগ বায়ুর ঘনত্ব বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়। ঠিক আছে, যখন বায়ুর ঘনত্ব বেড়ে যায় তখন বায়ুর শব্দের বেগটা কমে যায়। তার ফলে ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুস্তরের শব্দ তরঙ্গ যে বেগ যাবে উপরে বায়ুমণ্ডলে তার তুলনায় কম বেগ যায়। ফলে তরঙ্গের প্রতিসরণ হবে মানে রিফ্রাকশন হবে এবং তরঙ্গ মুখ উপরের দিকে উঠে যাবে। ঠিক আছে, এইখানে কি বলতে চাইছে, মনে করো এটা একটা সমতল জায়গা, এখানে বায়ু যে স্পিডে যাবে যখন আরো উপর দিয়ে যাবে তখন সেই স্পিডে বায়ুটা যেতে পারবে না, এটা এখানে বোঝাতে চেয়েছে। এরপর দেখো তাই গ্রীষ্মের দিনে শব্দ বেশি যেতে পারে না। অপরদিকে রাত্রিবেলায় ভূপৃষ্ঠ ঠান্ডা হলে প্রতিশীত হয় নিচের দিকে চলে যায় এবং ফলে শব্দ বেশি দূরত্ব পর্যন্ত যেতে পারে। এই কারণে জলের উপর দিয়ে অনেক দূর পর্যন্ত আওয়াজ শুনতে পাওয়া যায় বা শব্দ শুনতে পাওয়া যায়। এবার এই চ্যাপ্টার থেকে কিছু অবজেক্টিভ কোশ্চেন বিভিন্ন এক্সামে যেগুলো আসতে পারে। কি কোশ্চেন না দেখো, শব্দের তীক্ষ্ণতা মনে হচ্ছে পিচ, যে যা দ্বারা বোঝা যায় সেটা হচ্ছে কম্পাঙ্ক মানে ফ্রিকোয়েন্সি দ্বারা শব্দের তীক্ষ্ণতা আমরা বুঝতে পারি।
এবার সব এই কোশ্চেনটা তোমরা অ্যান্সার দেবে, যারা আমার চ্যাপ্টার পড়ো মানে আমার ভিডিও দেখে পড়ো তাদের জন্য এই কোশ্চেনটা। কিছুক্ষণ আগে আমি এটা পড়িয়েছি, তুমি আরেকবার ভিডিওটা যদি দেখো আশা করি এটা সবাই অ্যান্সার দিতে পারবে। শব্দের বেগ সবচেয়ে বেশি কোথায়? অপশানও লিখে দিয়েছি, শূন্য মাধ্যমে, বায়ুতে, জলে এবং স্টিলে। আশা করি এটার অ্যান্সার আমাকে বলতে হবে না, তবুও তোমরা এটা আমার ভিডিও দেখো প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এটার অ্যান্সার, এই কোশ্চেনের অ্যান্সার। আগে একটা কোশ্চেন ধরেছি, এই একটা কোশ্চেন ধরলাম, এটার অ্যান্সার তোমরা জানাবে। থার্ড দেখো, শব্দ যেতে পারে না কেন? শব্দ যেতে পারে না কোন মাধ্যমে? না শূন্য মাধ্যমে। কারণ আমরা পড়লাম যে শব্দ একমাত্র, শব্দ যেতে গেলে কোনো বস্তুর প্রয়োজন, শূন্য মাধ্যমে যেতে পারে না। এরপর দেখো আরও কিছু কোশ্চেন। ম্যাচ ম্যাচ নম্বর কিসের গতির সাথে সম্পর্ক? না বিমানের গতির সাথে ম্যাচ নাম্বার সম্পর্ক। এবার দেখো এই কোশ্চেনটা আমি কিছুক্ষণ আগে বলেছি, এটার অ্যান্সার তোমরা দেবে। ঠিক আছে, কোনো শব্দ থেকে তার প্রতিধ্বনি পৃথকভাবে শোনার জন্য শব্দের উৎস ও প্রতিফলনের ন্যূনতম দূরত্ব কত হতে হবে? এটা কিছুক্ষণ আগেই পড়লাম, এবং এটার অপশানগুলো হচ্ছে 10 মিটার, 17 মিটার, 34 মিটার, 100 মিটার। এটা অ্যান্সার তোমরা কমেন্ট করে জানাবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু, আর আমি কিছুক্ষণ আগে এটা পড়িয়েছি। ঠিক আছে, এরপর দেখো নেক্সট কোশ্চেন, আরেকটা দেখো নেক্সট কোশ্চেন, যে যন্ত্রের সাহায্যে সমুদ্রের তলদেশের গভীরতা মানে যে ডেপথ অফ দ্য ওশেন মাপা হয় সেটা কোনটা? অ্যালটিমিটার, ফ্যাদোমিটার, হাইড্রোমিটার, ম্যানোমিটার। এটা আগের দিনই ভিডিওতেই করেছি, সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট, সেইটার থেকেই এই কোশ্চেনটা, এবং এই চ্যাপ্টারে এই কোশ্চেনটা আসে, সেই জন্য আমি অ্যান্সার দিইনি, এটারও অ্যান্সার তোমাদের করতে হবে। তাহলে টোটাল 3টে কোশ্চেন হলো তোমাদের অ্যান্সার দিতে হবে। ঠিক আছে, এবং আশা করি তোমরা সবাই অ্যান্সারটা দেবে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তোমরা সবাই যারা যারা আমার ভিডিও দেখে পড়ো তাদের কাছে আমি এই কোশ্চেনটার অ্যান্সার আমি কাম্য। ঠিক আছে, আর একটা কোশ্চেন দেখো, অনুনান মানে হচ্ছে রেজোনেন্সের ফলে কম্পনের প্রাবল্য বৃদ্ধি পায় মানে হচ্ছে ইনক্রিজ হয়। ঠিক আছে, এবং আরেকটি কোশ্চেন যেটাতে অ্যান্সার তোমাদের দিতে হবে, কিছুক্ষণ আগে পড়লাম, বায়ুতে শব্দের গতিবেগ কত মিটার পার সেকেন্ড। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই অ্যান্সারটাও তোমরা কমেন্ট করে জানাবে। এরপর দেখো, সমুদ্রতলে গভীরতা মাপা হয় আল্ট্রাসনিক শব্দের প্রতিধ্বনি শব্দ ব্যবহার করে। এরপর দেখো আরেকটি কোশ্চেন, চিকিৎসা বিজ্ঞানে মনে হচ্ছে মেডিকেল সায়েন্সে আল্ট্রাসাউন্ডের বহুবার ব্যবহার করা হয়। এবং লাস্ট যে কোশ্চেন, যা শক ওয়েভ সৃষ্টির কারণ হচ্ছে সুপারসনিক বিমান গেলে এই শক ওয়েভ সৃষ্টি হয়। ঠিক আছে, এই হচ্ছে আজকে আমাদের চ্যাপ্টার শেষ, সাউন্ড এবং যেটা পড়লাম হিট এবং সাউন্ড। আজকে আমরা এই দুটো চ্যাপ্টার পড়লাম, এবং এটার পিডিএফও আমি আমার টেলিগ্রামে দিয়ে দেবো। এটা আমার টেলিগ্রাম চ্যানেলের অ্যাড্রেস। ঠিক আছে, তোমরা এটার ডেসক্রিপশনে দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, যারা জয়েন করনি জয়েন করে নেবে, সেখান থেকে তোমরা পিডিএফ পেয়ে যাবে। এবং আজকে যে 3-4টি কোশ্চেন আমি ধরলাম, আশা করি তোমরা সেগুলোর অ্যান্সার কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে আমি বুঝবো যে তোমরা আমার ভিডিও দেখে কিছুটা হলেও উপকৃত হচ্ছ। আর আরেকটা কথা বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবে এবং কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন ভালো লাগলো, এবং আমি যদি কিছু ভুল বলে থাকি সেটাও কমেন্ট করে তোমরা জানাবে। এবং আরেকটি কথা, যারা আমার চ্যানেলে নতুন তারা সবাই সাবস্ক্রাইব করে নেবে, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।